ওরে বাবা রে, এটা কি এত বড় পা? আমি তো কখনো দেখিনি। ওরে বাবা রে, কি আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি 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 কিছু করিনি। আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প, সুকান্ত দাশের লেখা হারাধনের কাটা পা। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধার আমি সৌভিক। বিভিন্ন চরিত্রে সুপ্রিয়, প্রত্যুষা, দেবা, গোড়া, রাজ এবং আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাশের লেখা হারাধনের কাটা পা। হরদয়াল একবারও আর ভাবল না, তাছাড়া তো তার কিছু করার নেই। যদি আজ সে এই কাজটা না করে, তাহলে কাল সকালে উঠে বেরিয়ে যাওয়ার আগে কি খাবে তারও ঠিক নেই। তাই আর দেরি না করে গরুটার গায়ে হাত বোলাতে বোলাতে খুঁটি থেকে দড়িটা খুলে ফেলল সে। তারপর আস্তে আস্তে চারিদিকে ভালো করে দেখে নিয়ে বাইরে পা রাখল। গরুটাকে সে অনেক আগে থেকেই নজর রেখেছে। বড্ড শান্তশিষ্ট, চেঁচামেচি করে না, বেশি ডাকাডাকিও করে না। এই তো হরদয়াল গোয়ালঘর থেকে গরুটার গলায় দড়ি জড়িয়ে টানতে টানতে গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। কই, কিছু হচ্ছে না তো। হরদয়াল ভেবেছিল গরুটা চেঁচামেচি করলেই তাকে নিয়ে ছুটতে হবে বোধহয়, কিন্তু না, গরুটা শান্তই আছে। তাই হরদয়াল আনন্দে বলে উঠল, তোর মতো গরু আমি জীবনে কখনো দেখিনি। তোর মালিকের বাড়ি থেকে তোকে দড়ি খুলে নিয়ে যাচ্ছি, অথচ একটাও তুই শব্দ করলি না। তুই কি আমার সাথে নিজে থেকেই যেতে চাস নাকি রে? হ্যাঁ। হরদয়াল বেশ খুশি হয়েছিল, তাই দড়ি ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। তবে একবারও সে পিছনে ফিরে দেখল না। চাঁদের আলোটা গ্রামের পথের চারপাশে ছড়িয়ে পড়ে সবকিছুকে অত্যাধিক দৃশ্যমান করে তুলছে। আজকালের মধ্যেই বোধ হয় পূর্ণিমা। তবে হরদয়ালের এসব দিকে কাজ নেই। রাতারাতি গরুটাকে নিয়ে গ্রাম পেরিয়ে পাশের গ্রামে পৌঁছতেই হবে। পাশের গ্রামে কাল হাটবার রয়েছে, আর সেখানেই কারোর কাছে কম পয়সায় গছিয়ে দিয়ে চলে আসতে পারলেই হলো। হাটে গরু নিয়ে বসার মতো সাহস তার নেই। এই গ্রামের কেউ যদি তাকে দেখতে পেয়ে যায়, তাহলে আর রক্ষে নেই। তাছাড়া হরদয়াল রাতের অন্ধকারই বিক্রি করে আসবে, তাই তাকে চিনতে পারার কথাও নয়। মনে মনে এসব কথা ভাবতে ভাবতে খুশির আনন্দে আরও খানিকটা হেঁটে গেল সামনের দিকে। আর ঠিক তখনই রমাপদুর বাড়িটা চোখে পড়ল। রমাপদুর বাড়িটা গ্রামের একদম শেষের দিকে, জঙ্গলের চারপাশটা ছেয়ে গেছে। একটা মাত্র ঘর আর একটা বারান্দা, আর সেখানেও কতদিন হলো ধুলো পড়েছে। থমকে দাঁড়ালো হরদয়াল, তারপর বলল, আরে রমাপদ, বেঁচে থাকতে কত কথাই না আমায় শুনিয়েছিস, এখন কি হলো? হ্যাঁ, মরে ভূত হতেও পারলি না। ভূত হলে না হয় কারোর ঘাড়ে চাপতে পারতিস, দুই একটা কথা শোনাতে পারতিস, কিন্তু এখন কি অবস্থা তোর? হরদয়ালের মুখে প্রথমে একটা দুঃখের সুর থাকলেও পরে কিন্তু সে খিলখিল করে হেসে উঠল। তারপর গরুর হাতের দড়িটা ধরে টানতে টানতে গ্রামের বাইরের দিকে এগিয়ে চলল। অনেকটা হেঁটে এসেছিল হরদয়াল,
এমন সময় দেখা গেল গরুটা আর সামনে আসছে না। এ কি কি ব্যাপার হলো? গরুটা সামনে আসছে না কেন? হ্যাঁ, এক্ষুনি তো ঠিকই ছিল। কি হলো রে বাবা, আসছে না কেন? এই 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 হঠাৎ করে গরুটার এমন দাঁড়িয়ে পড়ায় হরদয়াল বেশ চমকে গিয়েছিল। এতটা পথ গরুটা একবারও মুখে কোনো শব্দ করেনি। হঠাৎ করে কি এমন হলো যে থেমে গেল, সেটা সে নিজেও বুঝতে পারল না। পিছনে তাকিয়ে দেখে পথের একপাশে একটা ঝোপ মতো জায়গায় গরুটা মুখ ঢুকিয়ে ঘাস পাতা চিবিয়ে খাচ্ছে। হরদয়ালের মনে হলো গরুটার বোধহয় খিদে পেয়েছে, তাই সে এমনভাবে ঘাস কাটছে। আর তাই ভেবে ঝোপের পাশে একটা গাছের সাথে গরুটার দড়িটা বেঁধে দিয়ে নিজে আরাম করে গাছের পাশে হেলা দিয়ে বসে পড়ল। পাশের গ্রাম বেশ কাছি, হেঁটে মিনিট 15 মধ্যেই চলে যাবে সে। তাই ভেবে একটা নিশ্চিন্ত ভাব নিয়ে গাছে হেলান দিতেই এই প্রথমবার গরুটার ডাক যেন শুনতে পায় সে। মাথাটা তুলে এক পাশে দেখতে যাবে এমন সময় তার মনে হয় পেছনে যেন কেউ একটা এসে দাঁড়িয়েছে। হরদয়াল ব্যাপারটা বুঝতে পেরে ভয় পেয়ে গিয়েছিল, তাই সে থতমতকে বলল, আমি 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 কিছু করিনি। এই গরুটা পথের মাঝে একা ঘুরে বেড়াচ্ছিল, এই দেখে ঘরে নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম। সত্যি বলছি, আমি কিছু করিনি। কথাটা বলতে বলতে হরদয়াল পিছনে ঘুরে তাকায়, আর চাঁদের আলোয় গাছটার একপাশে যা দেখতে পায় সে, তাতে তার বুকের ভিতরে হৃৎপিণ্ডটুকু যেন বাইরে বেরিয়ে আসতে চায় এক ধাক্কায়। গাছটার পাশে কখন যেন এসে দাঁড়িয়েছে দুটো বড় বড় পা, তাছাড়া আর কিছুই নেই। কিন্তু সে দুটো পা কোনো সাধারণ মানুষের পা হতে পারে না। হরদয়াল কম্পমান মুখে কিছু বলতে পারল না। ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে কোনো রকমে গাছের পাশের থেকে উঠে আসার চেষ্টা করতে যাবে এমন সময় যে দৃশ্যটা দেখতে পায় তা আরো ভয়ঙ্কর। মস্ত বড় দুটো কালো কুচকুচে পা, ঠিক যেন মানুষের মতো। সে দুটো পা একবার এগিয়ে আসতেই সামনের গাছটা কেমন যেন নড়ে উঠল। খুঁটিতে বাঁধা গরুটা নীরবে চিৎকার করতে লাগলো, কিন্তু সেই দুটো পায়ের একটা পা শূন্যে উঠিয়ে গরুর গোটা শরীরটাকে যেন এক মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিল। একদোলা রক্ত আর মাংস ছিটকে এসে লাগলো হরদয়ালের মুখে। হরদয়াল একটা কথাও বলল না, সঙ্গে সঙ্গে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। একটা কথা সে ভালোই বুঝতে পেরেছিল, ওটা যাই হোক না কেন তা দেখার কিংবা বোঝার কোনো প্রয়োজন নেই। এখন এখান থেকে পালাতে পারলেই হবে। হরদয়াল কাঁপতে কাঁপতে গাছের একপাশে গিয়ে লুকিয়ে পড়ল। গরুটাকে মাটির সঙ্গে মাংসপিণ্ডের মতো মিশিয়ে দিয়ে সেই দুটো পা আবার কিন্তু এক পাশে সরে গেছে। হরদয়ালের মনে হলো পা দুটো আস্তে আস্তে পিছনের দিকে ঘুরে গিয়ে সামনের দিকে চলে গিয়েছে এবং ওই জঙ্গল মতো জায়গাটার ভিতরে আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত মাটির উপর কম্পন চলল ততক্ষণ হরদয়ালের বুকের হৃৎপিণ্ড দ্বিগুণ গতিতে চলতে লাগলো। সর্বনাশ! বাবা, আমি কি দেখলাম? ও বাবা, ওই দুটো পা কার ছিল? কেউ আর কে আসলে ও? সেই রাত্রে হরদয়াল আর পাশের গ্রামে যায়নি, নিজের গ্রামেও ঢোকেনি। ভোর পর্যন্ত ওই গাছতলাতে শুয়েছিল। তারপরে সকালের আলো ফুটতেই আস্তে আস্তে ফিরে আসলো নিজের বাড়িতে। না না, এটা কিছুতেই হতে পারে না। আমার জমি আমি কেন দেব? তুমি যেই হও না কেন, তোমায় আমি ভয় পাই না। আমার জমির ভাগ আমি ছাড়বো না।
কথাগুলো বললেও হারাধন কিন্তু মনে মনে একটু ভয় পায়। কারণ এই হরিদেবপুরের গ্রামে যার সামনে দাঁড়িয়ে সে কথা বলছে সে হলো এই গ্রামের অন্যতম বড় লোক। অধিকাংশ জমি পুকুর বাগান তার নামে, এবং সেই লোক এখন হারাধনের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই গ্রামের এক সময়ের জমিদারের বংশধর গোবিন্দ নারায়ণ। গোবিন্দ নারায়ণের পাশে দাঁড়িয়ে তার দুই লাঠিয়াল। তাদের হাতে শক্ত পাখানো লাঠি, যেন যে কোনো মুহূর্তেই সামনে থাকা যে কারোর মাথায় পড়ে তার মাথার খুলি চুরমার করে দিতে পারে। হারাধন, তুই যে কথা বললি সে কথা ভেবে বললি তো? দেখ, আমি তোকে কেন কিছু করব বলতো? গ্রামের লোকেরা সবাই আমার নিজের লোকের মতো। তোর জমিটা আমার পছন্দ হয়েছিল তাই বলেছিলাম। কখন কি বিপদ হয়ে যায় বলা তো যায় না। আমার কাছে থাকলে সব কিছু তোর সুরক্ষিতই থাকবে। আরে আমার কাছে থাকা আর তোদের কাছে থাকা একই তো ব্যাপার। হারাধন মনে মনে দাঁত কটমট করে গোবিন্দ নারায়ণকে কয়েকটা কটু কথা বলে ফেললেও মুখে কিছুই বলতে পারল না। গোবিন্দ নারায়ণের পাশে থাকা লাঠিয়াল বলে উঠল, জমিদার মশাইয়ের মুখে মুখে বড় বড় কথা বলা, হ্যাঁ? এক্ষুনি তোর মাথাটা এক লাঠি রাখাতে। আহা হা হা, কি করছিস? এমন করিস না। আহারে, বুঝতে পারেনি বেচারা। আর কি করা যাবে, সবার ভালো করতে গিয়ে আমায় এমন কথা শুনতেই হয়। চল চল চল, এখন এখান থেকে চল। গোবিন্দ নারায়ণ তার লাঠিয়ালকে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ল হারাধনের বাড়ি থেকে। হারাধন দাবার উপরে ধপ করে বসে দু হাতে নিজের মাথা ঠুকল। গোবিন্দ নারায়ণ যে এত সহজে ছেড়ে দেবে না সে কথা হারাধন ভালো করেই জানে। তার মুখের কথা মিষ্টি মিষ্টি হলেও লোকটা শিয়ালের মতো হিংস্র। সে নিশ্চয়ই খুব দ্রুত কিছু একটা করবে। সে মনে মনে ভাবতে লাগলো এবার নিজের জমিকে কি করে সে বাঁচাবে। ঠিক এমন সময় পথ দিয়ে হেঁটে আসছিল গদাই। হারাধনের এই অবস্থা দেখে সে এগিয়ে এসে তার মুখ থেকে সমস্ত কথা শুনে তারপরে বলল, এবার তোমার উপর নজর পড়ছে ওই গোবিন্দ নারায়ণের। শালা ও একটা মানুষ? ও হলো জানোয়ারের বাচ্চা। বাপটা এত ভালো ছিল অথচ ছেলেটা এমন হয়েছে। হ্যাঁ, সে কি আর করা যাবে। গ্রামের দু একজনকে ডাকো, কথাবার্তা বলো। ও হ্যাঁ, ভালো কথা, খবর শুনেছ? গ্রামের বাইরের দিকে জঙ্গলের মধ্যে। হারাধন কিছুই শোনেনি। সকাল থেকেই জমি নিয়ে চিন্তায় ছিল। ঘরে খাওয়ার মতন পয়সা নেই। এবারের বন্যাতেই গোটা গ্রামকে যেন সম্পূর্ণ ধরাশায়ী করে দিয়ে গেছে। আর সেই সুযোগ নিচ্ছে গোবিন্দ নারায়ণ। খাবার জন্য চাল আর পয়সা দিয়ে জমি লিখিয়ে নিচ্ছে নিজের নামে। তবে জমিদার বলছে নাকি জমি তাদেরই থাকবে, শুধু সেই জমি ধানের একটা অংশ জমিদার নিজে নেবে। কিন্তু হারাধন জানি গ্রামে লেখাপড়া না জানা লোকেরা না জেনে কোথায় যে আঙুলে ছাপ দিচ্ছে সে কথা জমিদার ছাড়া অন্য কেউ জানে না। কেন, কি হয়েছে? কোনো খবর তো আমি পাইনি। আরে আর বলো না, আমাদের গ্রামের বিশু, সে তো কাল রাতে নিজের বউটাকে মারধর করে, তারপর তার গায়ে নাকি আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। শেষ সময় বউটা ঘর থেকে বাইরে বেরিয়ে পাশের বাড়িতে গিয়ে কোনো রকমভাবে বেঁচে যায়। তারপর বিশু কোথায় যেন চলে গিয়েছিল। আর সকালে ওই গ্রামের শেষে রমাপদর বাড়িটা পেরিয়ে জঙ্গলের কাছে দেখি বিশুর মৃতদেহটা পড়ে আছে। গদাইয়ের কথা শুনে হারাধন চমকে উঠল। বলিস কি? তাহলে বিশুর বউ কি? আরে না না, হ্যাঁ, তবে অনেকেই ভেবেছিল বিশুর বউ কি কাজটা করেছে, কিন্তু বিশুর বউ সেই রাত্রে পাশের বাড়িতেই ছিল। ও কাজ কোনো মানুষের হতে পারে না গো। কেউ যেন বড় একটা শক্ত কিছু দিয়ে বিশুর শরীরটাকে মাটির সঙ্গে একেবারে চেপে মিশিয়ে দিয়েছে। রক্ত মাংসের সঙ্গে
গায়ের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বলিস কি রে? এই এমনভাবে কেউ কাউকে মারতে পারে নাকি? মারতে পারে গো দাদা, মারতে পারে। সেই দৃশ্য নিজের চোখে না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না। ছেলে মেয়েরা তো সেই দৃশ্য দেখতেই পারছে না। মেয়ে মানুষদের ওখানে যাওয়া বারণ। আর যদি তোমার মনে হয় তাহলে তুমি চলো, একবার গিয়ে দেখে আসবে। আরে আমি আর ওখানে গিয়ে কি করব? আমার নিজেরই মরার মতো অবস্থা। এখন যে কি করি? গোবিন্দ নারায়ণের কাছে কিছু টাকাও ধার আছে। সে টাকাই বা কোথায় থেকে দেব, জমিটাই বা কোথা থেকে বাঁচাবো, কিছুই বুঝতে পারছি না। গদাই আরও কিছু কথা বলে চলে যায়। হারাধন বসে বসে নিজের সমস্যার কথা ভাবতে থাকে, আর তার সঙ্গে বিশুর এমনভাবে মৃত্যুর কথাটাও বারবার মনে পড়ে। এই রকম মৃত্যু কোনোদিন হয় নাকি? এদিকে গদাই বুঝতে পেরেছিল যে কাজটা কোনো মানুষের নয়, কিন্তু গ্রামে এমন বিপদের কথা তো সে এর আগে কখনো শোনেনি। প্রায় অনেক দিন হয়ে গেল এই গ্রামে, কিন্তু এমন কোনো খবর সে আজ পর্যন্ত শোনেনি। তাহলে হঠাৎ করে বিশুকে এমনভাবে কে মারল? বিশুর মৃতদেহ দেখে তার বউ পর্যন্ত ভয়ে ডুকরে কেঁদে ফেলেছিল। গদাই বাড়িতে ফিরে তার বউকে সমস্ত কথা বলতেই তার বউও কথাটা শুনে ভয় পেয়ে যায়। সেদিন রাতের বেলায় বিছানায় শুয়ে গদাধরের বউ গদাধরকে বলল, আমার কিন্তু ভয় হয় জানো। মনে আছে মাসখানেক আগে ওই গ্রামের বাইরে ননীচরণের গরুটাকেও এমনভাবে পাওয়া গেছিল। তারপরে আবার এতদিন পর বিশুর শরীরটা কেমনভাবে পাওয়া গেল। আমিও তো সেটাই ভাবছি। মাসখানেক আগে ননীচরণের গরুটা ওইভাবে মরেছে, আর তার সঙ্গে আমাদের গ্রাম থেকে হরদয়াল নিরুদ্দেশ হয়ে গেছে। হরদয়ালকে আর কেউ কোথাও কোনোদিন দেখেনি, কিন্তু এতদিন পরে বিশু আবার মরল কেন? আর বিশুকে মারলই বা কে? আরে কোনো মানুষ এমনভাবে কাউকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে? বিশুর মাথার খুলি পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে। গদাধর বুঝতে পারছিল বিশুর মৃত্যুর ঘটনায় গোটা গ্রাম তোলপাড় হয়ে উঠবে ঠিকই। গদাধর যেমনটা ভেবেছিল তেমনটা হলো না, বরং তার চেয়ে বেশি কিছুই হলো। গ্রামের নামমাত্র জমিদার গোবিন্দ নারায়ণ গ্রামের প্রায় সকলকেই একদিন সন্ধ্যাবেলায় তার বাড়ির কাছে ডেকে পাঠালেন। সবাইকে বললেন, তোমরা সবাই সাবধানে থাকবে, তার কারণ তোমরা সবাই আমার নিজের লোকের মতোই। বিশু এমনভাবে মরেছে, তোমাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে তা তো আমার ভালো লাগবে না, আর তাই তোমরা চেষ্টা করবে সাবধানে থাকার। আমি দুজন পাহারাদারকে গ্রামের পথে রাতের বেলা রাখবো, যাতে কারোর কোনো বিপদ না হয়। গ্রামে যদি পাহারাদার রাতের বেলা থাকে তাহলে তারা আবার চুরি করবে না তো? হ্যাঁ, আমি জানি তোমাদের আমার উপর কোনো বিশ্বাস নাই, কিন্তু তাতে তো আমার কিছুই করার নেই। আমার কাজ তো আমায় করতেই হবে। পাহারাদার গ্রামে থাকবে, রাতের বেলা তারা পাহারা দিয়ে দেখবে কারোর কোনো ক্ষতি হচ্ছে নাকি। যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে তোমরা এখনই বলতে পারো, আর চাইলে ওদের সঙ্গে তোমরাও পাহারা দিতে পারো। পাহারা দিতে কেউ রাজি হলো না। বিশেষ করে বিশুর মৃতদেহ যারা ভালো করে দেখেছিল তারা তো একেবারেই নয়। জমিদার ঠিক করলেন সে নিজের লোক দিয়ে গ্রামে পাহারা দেওয়াবে, কারণ গ্রামের লোকেরা যতদিন পর্যন্ত গ্রামে থাকবে ততদিনই তো তারই লাভ। লোকেরা এখান থেকে চলে গেলে সে জমিদার হয়েই বা কি করবে? জমিদারের লোকেরা পাহারা দিতে শুরু করলো। গ্রামে কিন্তু আর কিছুই হলো না। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গেল। একদিন রতন জেলে গ্রামের শেষে জমিদারের এক পুকুর থেকে মাছ চুরি করল। বেশ বড় বড় মাছ জমিদার চাষ করেছে তার পুকুরে। সেই সুযোগ বুঝে বড় একটা জাল নিয়ে রতন রাতের অন্ধকারে জমিদারের পুকুরে 3-4 বার জাল ফেলে বেশ বড় বড় কয়েকটা মাছ তুলে আনলো।
তারপর মনে মনে বলল, বেশ বেশ হয়েছে, বেশ হয়েছে। শালা জমিদার লোকের টাকা মেরে খাবে, এবার জমিদারের পুকুর থেকে সমস্ত মাছ আমি ফাঁকা করে দেব। কথাটা ভেবে রতন পিঠের ব্যাগে মাছটা ঝুলিয়ে জালটাকে কোমরের কাছে ঝুলিয়ে নিয়ে আস্তে আস্তে পুকুরের দিক থেকে এগিয়ে যেতে লাগলো গ্রামের পথের দিকে। এদিকটা ঝোপ জঙ্গল মতো, আকাশে চাঁদের আলো রয়েছে বটে, তবে সেটাও কম। এই হালতে ভালোভাবে কোনো কিছুই দেখা যায় না। রতন মনের আনন্দে সামনের দিকে এগিয়ে চলেছিল, তাই কখন যে তার পিছু পিছু কি একটা আসছে সেটা সে খেয়াল করেনি। জঙ্গল থেকে গ্রামের মধ্যে সে সবে উঠেছে, এমন সময় পিছনে একটা খসখস শব্দ শুনে সে একবার পিছনের দিকে ঘুরে তাকালো। প্রথমে কিছুই বুঝতে পারল না সে, পিছনে যেন চাপ চাপ অন্ধকার। তারপরই মনে হলো সেই চাপ চাপ অন্ধকারের মধ্যে কালো কালো মস্ত মোটা গাছের গুড়ির মতন কি যেন। সে দুটো আচমকা নড়তে লাগলো। এমন সময় রতন বুঝতে পারল ওই দুটো গাছের গুঁড়ি নয় তো, নাকি ওই দুটো কারোর পা। রতনের মনে হলো, হ্যাঁ, এটা সত্যি কারোর পা। তার কারণ পায়ের পাতায় লম্বা লম্বা আঙুল, আর আঙুলের সাদা নখ পর্যন্ত রতন ভালো করে দেখতে পেল। পাটা এতটাই লম্বা যে পাশাপাশি তিনটে মানুষ মিলে ওই একটা পাকে জড়িয়ে ধরতে পারবে। রতন সঙ্গে সঙ্গে চাল আর মাছ দুটোই ফেলে দিল। গ্রামের পথ ধরে সামনের দিকে দৌড়তে লাগলো, আর পিছনে তাকিয়ে মাঝে মাঝে দেখতে লাগলো সেই রাক্ষসী দুটো পা তার পিছন পিছন গ্রামের পথ ধরে এগিয়ে আসছে কিনা। হঠাৎ করে সে দেখলো, হ্যাঁ, ওই তো, সেও তার পিছন পিছন ছুটে আসছে। রতন ভয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে 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 কোথায় আছো? বাঁচাও, মেরে ফেললো আমায়, ওই রাক্ষস আমায় মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। রতনের চিৎকার কেউ শুনতে পেল না। পুকুর থেকে গ্রামের পথ এবং সেই পথ দিয়ে ছুটে আসতে লাগলো সে। গ্রাম বেশ খানিকটা দূরে, গ্রামের বসতি খুব বেশি নয়, তাছাড়া বাড়িগুলো বেশ দূরে দূরে। প্রথমে রতন গিয়ে পৌঁছলো রমাপদর বাড়ির কাছে। তারপরেই মনে পড়ল যে রমাপদর বাড়িতে এখন তো আর কেউ থাকে না। ঝোপ জঙ্গলে ভরা বাড়িটার ভিতরে ঢুকে পড়ি রতন কেমন যেন থমকে গেল। ঝোপ জঙ্গল আর একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা ভাব তাকে কেমন যেন ঘিরে ফেলতে আসছে। আর ঠিক সেই সময় মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করেছে। হঠাৎ করে রতন দেখল সেই লম্বা পা দুটো তার সামনে এসে দাঁড়িয়েছে। রতনের বিস্ফারিত চোখের সামনে দুটো কালো মস্ত বড় পা এসে পড়ল একদম তার কাছে। সে দু হাত তুলে নিজেকে বাঁচাবার চেষ্টা করলো, আর ঠিক তখনই আরো একটা পা আস্তে আস্তে নেমে এলো তার মাথা লক্ষ্য করে। রতন বুঝলো ওই পা যদি একবার তার গায়ের উপর এসে পড়েছে তাহলে সে আর বাঁচতে পারবে না। সে দু হাত দিয়ে পা দুটো ধরে রাখার চেষ্টা করলো এবং অনেক কষ্টে তাতে সে সক্ষম হলো। তাড়াতাড়ি সে ছিটকে বাইরে বেরিয়ে আসতে গেল, আর ঠিক তখনই সেই সময় একটা লম্বা হাত রতনের দুই পার মাঝখান থেকে টেনে ছাড়িয়ে নিল তার কোমর পর্যন্ত। মটমট শব্দ করে দুটো পা আর কোমরের কাছে সমস্ত হাড় যেন ভেঙে গেল। রতন কাটা ছাগলের মতো চিৎকার করতে লাগলো। দুটো পা ছাড়িয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল বৃষ্টির জলের মধ্যে। কালো অন্ধকারের মধ্যে রতন প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কে তুই? কে তুই? এইভাবে এইভাবে আমায় মারছিস? কোথা থেকে এসছিস তুই? ও বাবা গো, ও বাবা গো! নিজের প্রশ্নের উত্তর রতন আর পেল না, কারণ ততক্ষণে আরো একটা কালো পা এসে তার মাথার উপরে পড়তেই রতনের মাথা থেতলে কুড়িয়ে গেল। শুধু তাই নয়, দুটো পা একসাথে যেন রতনের শরীরের উপর লাফাতে শুরু করলো। রমাপদর গোটা বাড়িটা যেন থরথর করে কাঁপছিল, আর তার ঝোপ জঙ্গলে ভরা বাড়িতে রতনের শরীরটা আস্তে আস্তে চ্যাপটা হয়ে মাটির মধ্যে ঢুকে যেতে শুরু করলো।
আমি আপনাকে জমি দেব না। আপনার যা টাকা পাওনা আছে সমস্ত কিছু আমি ফিরিয়ে দেব, তবে আমায় কয়েকটা দিন সময় দিতে হবে। সময় তো দেবই, কোনো অসুবিধা নেই। তোর যতদিন খুশি তুই সময় নে। আমার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে হবে না। জমিতে চাষ কর, ধান ফলা, তারপরে তো টাকার কথা আসবে। গোবিন্দ নারায়ণের এমন কথা আর তার মুখের হাসিতে হারাধন যেন আরো ভয় পেতে লাগলো। তাহলে কি কিছু করতে চলেছে গোবিন্দ নারায়ণ? এর আগে গ্রাম থেকে 3 জন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, আর সেই 3 জনের নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনে যে গোবিন্দ নারায়ণের হাত আছে সে কথা সবাই বুঝতে পেরেছিল, কিন্তু কারোর কিছু করার ক্ষমতা নেই। তবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনে গোবিন্দ নারায়ণ থাকতেই পারে। হারাধনকে আরও কিছু কথা বলি গোবিন্দ নারায়ণ তার 2 লাঠিয়ালকে নিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে সেই 2 লাঠিয়াল যেন অগ্নি দৃষ্টিতে হারাধনকে দেখতে দেখতে চলে গেল। গ্রামের বিশুর মৃত্যুর পর রতনের মৃত্যুর কথা সকলে জেনে গিয়েছিল, এবং রতনের হাতে সে জাল আর মাছের ভরা ব্যাগ সেটা পাওয়া গিয়েছিল জঙ্গলের মধ্যে। গ্রামের লোকেরা বুঝতে পারল না আসলে কি হচ্ছে, কে এমন কাজ করছে। একদিন গ্রামের 2 জন লোক, হারাধন আর গদাই, দুজনই গ্রামের শিমুল গাছে তলায় দাঁড়িয়ে কথা বলছিল। তাদের কথা বলা দেখে আরো কিছু লোক জড়ো হয়েছিল সেই সময়। হারাধন বলল, একটা কথা আমার মনে হচ্ছে, বিশু আর রতন এদের মধ্যে কেউ কিন্তু ভালো লোক ছিল না। এদের দুজনকেই যেই মারুক না কেন সে ঠিকই করেছে। আমরাও তো রাতের বেলা এখানে ওখানে যাই, এখানে ওখান থেকে ফিরি, কই আমরা তো কখনো কিছু দেখিনি, এমনকি ভয় পর্যন্ত পাইনি। তাহলে ওদের দুজনকেই বেছে বেছে মারল কেন? যেই কাজটা করছে সে খারাপ কিছু করছে না, খারাপ মানুষকে ধরে ধরে মারছে। কিন্তু এদের মেরে কি হবে? এরা তো চুনোপুঁটি। আসল রাঘব বোয়াল এই গোবিন্দ নারায়ণ। তাকে যদি মারতে পারত তাহলে উপকার হতো। আমাদের কি আর এমন ভাগ্য হবে রে? দৈব হোক কিংবা অলৌকিক, কারোর ক্ষমতা নেই গোবিন্দ নারায়ণকে মারবে। বাকি লোকগুলো হারাধনের পক্ষেই কথা বলল। সকলেই এক বাক্যে স্বীকার করল গোবিন্দ নারায়ণের মৃত্যু হলে গোটা গ্রাম বেঁচে যেত। এদিকে জমিদার গোবিন্দ নারায়ণ বেশ রাগ রাগ ভাব করে বসে আছে। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর সে বলল, হারাধন বেটা বড় বাড় বেড়েছে। আমার সঙ্গে মুখে মুখে কথা, একবার যদি বেটাকে হাতের কাছে পাই তাহলে। এমন কাজ করার তো কোনো প্রয়োজন নাই বাবু। হ্যাঁ, এত বড় সুযোগ যখন হাতে রয়েছে তখন সেইটা কাজে লাগালেই তো হইল। কোন সুযোগ? গ্রামে 2 জন মরছে, একজন হাইরে গেছে, আরেকটা গরু মরছে অনেক আগে। যে মারছে সে মৃতদেহকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যাচ্ছে। তা আমরা যদি তেমন ভাবেই হারাধন শেষ করে দিই তাহলে সবাই ভাববে এই কাজটা অন্য কারুর। হ্যাঁ, আর আমাদের উপরে কারোর নজর পড়বে না গো। তাতে আপনারও কাজ হয়ে যাবে আর ওই হারাধনও মরবে। পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি লাঠিয়াল বলল, কথাটা তুই ভুল কিছুই বলিসনি। তাহলে তো ভালোই হয়, ব্যাটাকে আজ রাতেই সাবার করে দে। মুখে মুখে কথা বলা, তাছাড়া ও নাকি গ্রামের লোকেদের সাথে কথা বলে আপনার বিরুদ্ধে সবাইকে রাগিয়ে তুলতে চাইছে। কথাটা দ্বিতীয় লাঠিয়াল ইচ্ছে করেই বলেছিল যাতে গোবিন্দ নারায়ণের রাগ হয়, আর রাগ হয়ে গোবিন্দ নারায়ণ হারাধনকে মারার কথা বলে দেয়। এর আগে ওরা 2 জন মিলে বেশ কয়েকজনকে খুন করেছে। সমস্ত কথা যদিও গোবিন্দর আদেশেই, তবে খুন করতে করতে কেমন যেন খুনের নেশা চেপে গেছে ওদের। অনেক দিন ধরে কাউকে খুন করা হয়নি, তাই হাত পা কেমন যেন নিষ্পিস করছে, গোটা শরীর কেমন যেন শিরশির করে ওঠে মাঝে মাঝে। গোবিন্দ নারায়ণ দাঁতে দাঁত চেপে বলে উঠল,
তোরা যখন এমনটা চাইছিস তাহলে তেমনই হবে, কিন্তু ওই হারাধনকে তো ঘর থেকে বাইরে বের করে আনতে হবে। ওকে বাইরে বার করে আনবি কি করে? ও নিয়ে চিন্তা করতে হবে না গো, ও ব্যবস্থা আমি ঠিক করে নেব। তবে আপনি কি আমাদের সঙ্গে যাবেন? আপনার চোখের সামনে ওই হারাধন বেটাকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব। বেশ বেশ, তুই যখন চাইছিস তাহলে যাব। দুই লাঠিয়াল আর গ্রামের নামমাত্র জমিদার গোবিন্দ নারায়ণ হারাধনের ভবিষ্যৎ স্থির করে তিনজনে মনে মনে বেশ খুশি হয়ে উঠল। তবে ঠিক হলো আজ নয়, দুদিন পর অমাবস্যা, সেদিন রাতেই কাজটা হবে। এদিকে গদাই গ্রামে ঘুরে ঘুরে সবার কাছে থেকে অনেক কথা খুঁজে বার করেছিল। বিশুর মৃত্যু, তারপর ননীচরণে সেই গরুটা হারিয়ে যাওয়া, হরদয়ালের নিরুদ্দেশ, তারপর রতনের মৃত্যু, সব কিছুকে সে একভাবে মেলানোর চেষ্টা করছিল। শহরে এই সমস্ত ব্যাপারে পুলিশ আসে, কিন্তু গ্রামে পুলিশের ব্যবস্থা নেই। পুলিশের থানা রয়েছে এখান থেকে অনেক দূরে, সেখানে পৌঁছতে পৌঁছতেই এক বেলা কেটে যাবে। সেখানে গিয়ে এখানকার কথা বললে পুলিশের লোকেরাও আসবে না। মোটা ভুঁড়ি ঝুলিয়ে পুলিশের লোক সেখানে খালি একে ওকে হুকুম করে, কাজের কাজ কিছুই করে না তারা। সে কথা ভালোভাবেই গদাই জানে। নিজে নিজে ঘুরে ঘুরে অনেক কিছুই জোগাড় করতে লাগলো সে। আসলে কাজটা কে করছে, মানুষ নাকি অন্য কেউ, সেটাই সে জানতে চাইছে। সেদিন অমাবস্যার আগের দিন গদাধর সেদিন রাতের বেলায় একাই পড়েছিল রমাপদর পরিত্যক্ত বাড়িটার উঠোনের কাছে। সেইখানে গিয়ে গদাই কিছু একটা দেখতে চাইল। সেই মতো গদাই রমাপদর বাড়ির বাইরের দিকের একটা ঝোপের কাছে চুপ করে বসে রইল অনেকক্ষণ। প্রথমে মশার কামড়, সাপের ভয় এবং ঝিঁঝি পোকার ডাক সমস্ত কিছু একসাথে নিয়ে অপেক্ষা করতে করতে এক সময় বুঝতে পারল চারপাশের পরিবেশটা কেমন যেন বদলেছে। ঠান্ডা লাগছে হঠাৎ করে, আর ঠিক তখনই অন্ধকারের মধ্যে একটা চাপা খস খস শব্দ শুনতে পেল যেন। কেউ হাঁটতে হাঁটতে কোন দিকে চলে যাচ্ছে এমনই একটা শব্দ। গদাই ঝোপের কাছ থেকে বাইরে বেরোলো না, শুধু মাথাটা তুলে উঁকি দিয়ে দেখল চারপাশটা একদম অন্ধকার। আমিও কি বোকা! কাল অমাবস্যা, আজ বেরিয়েছি অথচ সঙ্গে একটা হ্যারিকেন নেই। একটা হ্যারিকেন থাকলে তাও কিছু দেখা যেত, এভাবে তো কিছুই দেখা যাবে না। দেখতে না পেলেও শব্দ কিন্তু শুনতে পাচ্ছিল গদাই, একটা পায়ের চলার শব্দ। আর সেই শব্দটা শুনতে পেয়ে কোনো রকমে বাইরে বেরিয়ে এলো। গ্রামের পথে পড়তেই বুঝতে পারল পায়ের শব্দটা গ্রামের পথ ধরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। গদাই দেখল রমাপদর বাড়ি থেকে একটা ছায়া বেরিয়ে এসে কেউ যেন গ্রামের ভিতরের দিকে চলে যাচ্ছে। গদাই অন্ধকারের মধ্যে কিছুই বুঝতে পারল না যে পায়ের শব্দটা কোথায় থেকে আসছে। আচ্ছা, যদি এই সেই হত্যাকারী হয় তাহলে তো বিপদ আছে। যদি তার উপরে আক্রমণ করে দেয়, এই ভেবে একটু দূর থেকেই তাকে অনুসরণ করতে লাগলো। অন্ধকার রাতে পথ চলতে চলতে চোখের দৃষ্টি সামান্য সহজ হয়ে আসে। গদাধরের চোখের দৃষ্টিটাও সহজ হয়ে এসেছিল। আধো অন্ধকারে অল্প অল্প সেটা দেখতে পেল, যেন সেটা সে বিশ্বাসও করতে পারল না। গ্রামের পথ ধরে হেঁটে চলেছে দুটো মস্ত বড় কালো কালো মানুষের মতো দুটো পা, কিন্তু ওই দুটো মানুষের পা হতে পারে না। রাক্ষসের পা অমন হলেও হতে পারে। এতক্ষণ ধরে মৃদু একটা কম্পন অনুভব করতে পারছিল সে। এখন বুঝতে পারল ওই দুটো পায়ের জন্যই ওই কম্পনটা এতক্ষণ ধরে সে অনুভব করছিল। এত বড় বড় পা তো কোনো মানুষের হতে পারে না। তাছাড়া অন্ধকারে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না। পায়ের উপরে আর কি আছে?
পায়ের ওপরে কি আছে দেখার জন্য গদাই আরো খানিকটা সামনের দিকে এগিয়ে গেলেও কিছুই বুঝতে পারল না। একসময় চোখের সামনে থেকে সেই দুটো পা যেন হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল। ভয়ে, আতঙ্কে আর অবাক বিস্ময়ে যেন কাঁদতে কাঁদতে গদাধর সেদিন বাড়ি ফিরে গিয়েছিল। বাড়িতে ফিরে বউকে একটা কথাও না বলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। সে যেটা দেখেছে সেটা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন? হারাধন রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে বিছানায় শুয়ে পড়তেই তার দু চোখ জড়িয়ে এসেছিল ঘুমে। গোটা দিন মাঠে মাঠে খেটেছে, তাছাড়া বন্যার জলে নষ্ট হয়ে যাওয়া ধান সমস্ত ফেলে দিয়ে নতুন করে জমি চাষ করে আবার তাতে বীজ রোপণ করতে হয়েছে। খাটুনি কম নয়, তাই চোখ বন্ধ করে যাওয়ার সঙ্গে সঙ্গেই হারাধনের চোখের কাছে ভেসে আসতে লাগলো অনেক স্বপ্ন। তার মধ্যেই হঠাৎ করে চিৎকারটা শুনতে পেল। কেউ যেন বাইরে থেকে চিৎকার করছে, আগুন লেগেছে গো, আগুন, আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন, আগুন লেগেছে। ধরপড় করে উঠে বসলো হারাধন। আর তখনই জানলার পাশ থেকে কালো ধোঁয়াটা দেখতে পেল সে। বাইরে ধোঁয়া আর আগুনের দৃশ্যটা দেখেই হারাধন তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বারান্দার এক পাশ থেকে প্রায় লাফ দিয়ে উঠোনের পিছনের দিকটায় নামতেই সে দেখতে পেল এক জায়গায় দুটো মশাল হাতে নিয়ে কি যেন দাঁড়িয়ে আছে, আর কিছু ডালপাতা জড়ো করে আগুন লাগিয়ে দিয়েছে সেইখানে। আগুন লেগেছে হারাধন, আগুন লেগেছে, আগুন লেগেছে হারাধন, কোথায় গেলি? বলেছিলাম না, আরে আগুন লেগেছে হারাধন। এ কি, আপনি এই সময় এখানে? আর এই সমস্ত কি হচ্ছে? কি হচ্ছে সেটা তুই এক্ষুনি বুঝতে পারবি। এই, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ধর বলছি। হারাধন কিছুই বুঝতে পারল না। তার আগেই একজন লাঠিয়াল তার হাতের মশাল ফেলে দিয়ে হারাধনকে পিছন থেকে চাপড়ে ধরল। একজন তার মুখটা বেঁধে ফেলল কয়েক মুহূর্তের মধ্যে। দুটো হাত পা মুখ বাঁধা অবস্থায় হারাধন মাটির উপরে পড়ে কাতরাতে লাগলো। নামমাত্র জমিদার গোবিন্দ নারায়ণ এগিয়ে এসে নিজের পাটা হারাধনের মুখের ওপর তুলে দিয়ে বলল, বলেছিলাম না, আমি যা চাই তাই নিতে পারি। আজ এইখানেই তোকে মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যাব। তারপর তোর জমি আমার কাটতে বেশি সময়ও লাগবে না। হারাধন চিৎকার করতে চায়, কিন্তু চিৎকার করতে সে পারে না। জমিদার যে কিছু একটা করবে সেটা সে অনেক আগেই বুঝতে পেরেছিল, কিন্তু এমন কিছু করবে সেটা সে বুঝতে পারেনি। তাহলে কি গ্রামে যে কটা মৃত্যু হয়েছে তার সব কটার পিছনে জমিদারের হাত রয়েছে? হ্যাঁ, আপনি আপনি শুধু একবার হুকুম করেন বাবু, আমার তো তর সইছে না গো। এখন লাঠি দিয়ে মারতে মারতে ওর সব কটা হাড়গোড় ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিই। ওরা হারাধনকে বাড়ির কাছে মারল না, তার শরীরটা দুজনে মিলে তুলে টানতে টানতে নিয়ে গেল বাড়ির পেছনের দিকে জঙ্গলের কাছটায়। মাটির উপর হারাধনকে ছিটকে ফেলতেই তার পিঠে কিসের যেন আঘাত লাগলো। হারাধন প্রায় কোকিয়ে উঠে প্রাণপণে ভাবতে লাগলো, আজ যদি তার শেষ দিন হয়ে যায় তাহলে এই শয়তানগুলো তো শাস্তি পাবে না। কেউ জানতেই পারবে না হারাধনকে আসলে ওরা মেরেছে। গোবিন্দ নারায়ণ এবং তার দুই লাঠিয়াল শিয়ালের মতো হাসতে লাগলো। তারপরে একজন লাঠি তুলল হারাধনের মাথা লক্ষ্য করে। হারাধন ভয়ে ভয়ে চোখ বন্ধ করলো। এক্ষুনি লাঠিটা নেমে আসবে নিচে, আর তারপরেই তার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। অনেকক্ষণ হওয়ার পরেও লাঠিটা নেমে আসছে না দেখে হারাধন চোখ খুলল, আর ঠিক তখনই দেখতে পেল একটা ভয়ঙ্কর দৃশ্য। মশালের আলোটা যখন গোবিন্দ নারায়ণের হাতে, আর সেই আলোতে গোবিন্দ নারায়ণের পিছনে এসে দাঁড়িয়েছে দুটো মস্ত বড় বড় রাক্ষসের পা। বিশাল বড় সে দুটো পা, কালো কুচকুচে হলেও ওটা যে মানুষের পায়ের মতোই
তা বোঝা যায়, তবে পায়ের পাতা থেকে হাঁটুর খানিকটা নিচ পর্যন্ত রয়েছে। তারপরে আর কোনো কিছুই দেখা যায় না। সবকিছু যেন অন্ধকারের মধ্যে মিশে যাচ্ছে। পা দুটো দেখে লাঠিয়াল দুজন ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল। লাঠি নিয়ে এগিয়ে গিয়েছিল ওকে মারার জন্য, কিন্তু দুটো লাঠি ওই কালো পায়ের উপর পড়তেই মটমট শব্দ করে ভেঙে গেল। তারপরে দুটো পা একসাথে এগিয়ে এসে পড়ে দুই লাঠিয়ালের ওপরে। আর সেটা পড়তেই তারা দুজনই মাটির সাথে একেবারে মিশে যায়। গোবিন্দ নারায়ণ আতঙ্কে চিৎকার করে পিছনে সরে যেতেই তার হাত থেকে মশালটা পড়ে যায়। ওরে বাবা রে, এটা কি এত বড় পা? আমি তো কখনো দেখিনি। ওরে বাবা রে, কি! গোবিন্দ নারায়ণের মুখে ভয়ের চিৎকার শুনে হারাধনের বুকের ভিতরটাও শুকিয়ে আসে। গোবিন্দ নারায়ণ তো পালাতে পারবে, সে তো পালাতে পারবে না। তার তো হাত পা বাঁধা, সে পালাবে কি করে? গোবিন্দ নারায়ণ এক পা করে পিছনের দিকে সরতে লাগলো। চিৎকার করে আশেপাশে লোক জড়ো করলে তো বিপদ হবে। গোবিন্দ নারায়ণ যে হারাধনকে মারতে চেয়েছিল সে কথা সবাই জেনে যাবে। গোবিন্দ নারায়ণ আবার মশালটাকে তুলে ফেলল। তারপরে সামনে গিয়ে বলল, খবরদার, 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 সামনে আসবে না। সামনে এলে কিন্তু আমি কিন্তু আগুন লাগিয়ে দেবো। আসবে না কিন্তু সামনে। খবরদার, খবরদার বলছি। হারাধন কোনো রকমে হাত পা বাঁধা অবস্থাতে হ্যাঁচড়াতে নিজের শরীরটাকে পিছনে সরিয়ে নিয়ে গেল। সে পিছন থেকে দেখতে পাচ্ছে ঠিক আগের মতোই দুটো পা একটু একটু করে এগিয়ে যাচ্ছে গোবিন্দ নারায়ণের দিকে। হারাধন অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো সেই দুটো পা। আর তারপরেই হঠাৎ করে একটা কথা তার মনে পড়ে গেল। এতদিন ধরে কথাটা তার মনে পড়েনি, তার একটি মাত্র কারণ ওই দুটো পা সে দেখতে পায়নি। আজ দুটো পা দেখতে পেয়েই তার মনে পড়ে গেল রমাপদর কথা। হারাধনের মুখ বাঁধা, তবুও সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু পারল না। ততক্ষণে গোবিন্দ নারায়ণ মশালটা ছুঁড়ে দিয়েছে সেই পা লক্ষ্য করে, কিন্তু পায়ের কাছে মশালের আগুনটা লেগে ছিটকে গেল এক পাশে। গোবিন্দ নারায়ণ সরতে সরতে একটা জঙ্গলের গাছের কাছে গিয়ে ঠেকেছিল। গাছের পিছনে লুকিয়ে বলল, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। কে তুই বল? আমায় ছেড়ে দে। তোর যা যা চাই আমি তোকে সব কিছু দেবো, সব কিছু দেবো। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, তুই ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, তুই আমায় ছেড়ে দে। আমি সব কিছু দেবো তোকে। আমায় ছেড়ে দে, ছেড়ে দে। গোবিন্দ নারায়ণ বুঝতে পারল না যে গাছের তলায় সে লুকিয়েছে ওই মস্ত বড় একটা পা সেই গাছের ওপর দিয়ে আস্তে আস্তে নেমে আসতে শুরু করেছে। গাছের ডাল হুড়মুড় করে ভেঙে তার তলায় চাপা পড়ল গোবিন্দ নারায়ণ। মৃত্যুর আগের মুহূর্তেই বিস্ফারিত চোখে গোবিন্দ নারায়ণ সামনে তাকিয়ে দেখল দুটো নয়, মাত্র একটা পা সে দেখতে পাচ্ছে। নিজের চোখের সামনে এমন একটা দৃশ্য দেখে আর স্থির থাকতে পারল না হারাধন। যেভাবেই হোক সেখান থেকে পালাবার চেষ্টা করতে লাগলো সে, কারণ ততক্ষণে সেই দুটো পা আবার পিছনের দিকে আসতে শুরু করেছে। দুই লাঠিয়ালের এমন বিভৎস পরিণতি, একটা গোটা গাছ সহ গোবিন্দ নারায়ণের মৃত্যু দেখে সে শিহরিত। এরপর হারাধনের পালা। হয়তো হারাধন মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু দুটো পা তার আরো কাছে এগিয়ে আসতে একটা ব্যাপার ঘটে গেল। হারাধনের হাতের বাঁধনটা যেন নিজে থেকে খুলে আসতে লাগলো। হারাধন তাড়াতাড়ি নিজের মুখের আর পায়ের বাঁধন খুলতেই দেখতে পেল কালো দুটো পা একটু দূরে দাঁড়িয়ে আছে। কে তুই? আমার যেন মনে হচ্ছে আমি তোকে চিনি। পা দুটো কিন্তু একভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হারাধনের মনে হলো তার গোটা শরীরটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করেছে। তার দুটো চোখ বন্ধ হয়ে আসতে শুরু করলো। তার ঝিমিয়ে পড়া চোখ দিয়ে শেষবার সে দেখতে পেল
কালো দুটো পা আস্তে আস্তে সরে যাচ্ছে দূরের দিকে। গোবিন্দপুর গ্রাম এখন আর আগের মতো নেই। দেখতে দেখতে প্রায় বছরখানেক কেটে গেছে। সে দুটো কালো পায়ের ইতিহাসের কথা হারাধন সবাইকে বলেছিল। প্রথমে কেউ বিশ্বাস করতে না চাইলেও সেই দুই লাঠিয়ালের পরিণতি আর গাছ সহ গোবিন্দনারায়ণের মৃত্যুর দৃশ্য দেখে সবাই বিশ্বাস করতে বাধ্য হলো। গাছের ডালগুলো ভেঙে গোবিন্দনারায়ণের শরীরের ভিতরে এপাশ ওপাশ থেকে ঢুকে গিয়েছিল। সমস্ত কথা শুনে গদাই বলল, আমি একদিন আগে ওই রমাপদর বাড়ির কাছে গিয়েছিলাম রাতের বেলা। রমাপদর বাড়ি থেকে কাউকে একটা গ্রামের পথে হাঁটতে হাঁটতে যেতে দেখেছিলাম। আমার কি মনে হয় জানিস তো, আমার মনে হয় ওই রমাপদ ফিরে এসেছে। রমাপদ এই সমস্ত কিছু করছে। কিন্তু রমাপদ এসব করবে কেন? কেন করবে সে কথা জানি না, কিন্তু রমাপদই যে এমন কিছু করছে সেটা আমার মনে হচ্ছে। হারাধন আর গদাই ছাড়া রমাপদর কথা কেউ মনে রাখল না। একদিন দিনের আলোয় ওরা দুজন মিলে রমাপদর বাড়িতে গিয়ে গোটা বাড়িটা ঘুরে এসেছিল। তার বাড়ি তখন জঙ্গল হয়ে গেছে। জঙ্গলের মধ্যে এখানে ওখানে ভারী পায়ের ছাপের কিছু চিহ্ন তারা দেখতে পেয়েছিল। একবার গোবিন্দপুর গ্রামে ডাকাত পড়েছিল। 5 জনের একটা ডাকাতের দল প্রথমে গ্রামের ননী ঘোষালের বাড়িতে গিয়ে ঢুকল। ননী ঘোষালের যেমন টাকা আছে তেমন বাড়ি ঘরটাও বেশ। দরজার কাছে দাঁড়িয়ে ডাকাতের দল দরজায় ধাক্কা দিয়ে বলল, এই এই দরজা খোল বলছি, নইলে গোটা বাড়িটাকে একেবারে আগুন জ্বালিয়ে দেবো, কিন্তু দরজা খোল। ননী ঘোষাল কিন্তু ডাকাতদের সঙ্গে বিরোধ করতে চাইল না। দরজা খুলে সে ডাকাতদের ঢুকতে অনুমতি দিল। ডাকাতের দল ঘরে ঢুকে টাকা পয়সা, সোনাদানা, সমস্ত জিনিসপত্র নির্বিঘ্নে ডাকাতি করে বাইরে বেরিয়ে এলো। কিন্তু সমস্যাটা হলো বাইরে বেরিয়ে আসার পরে বাড়িটা অন্ধকার। প্রথমে ডাকাত একটা বড় বস্তায় বেশ কিছু কাঁসার বাসনপত্র নিয়েছিল। সেটা নিয়ে সে উঠোনে নেমে মাত্র কয়েক পা হেঁটে গেছে, এমন সময় একটা অদ্ভুত শব্দ হলো। আর তার সঙ্গে সঙ্গে সেই ডাকাতের চিৎকারও শোনা গেল। পিছন থেকে ননী ঘোষাল হেসে বলল, আমাদের গ্রামে অন্যায় কাজ করে কেউ কখনো বেঁচে ফিরতে পারেনি, বুঝলি? তোদের যদি ক্ষমতা থাকে এটা নিয়ে এখান থেকে গিয়ে দেখা, তারপরে বুঝবো তোদের কত দম। ননীচরণের কথায় ডাকাত সর্দার কিন্তু রেগে উঠল। সে বলল, এত বড় ক্ষমতা তোর? হ্যাঁ, তুই জানিস আমি কালী ডাকাত? আমায় এখান থেকে যেতে কেউ আটকাতে পারবে না। দেখ তাহলে, এই এক্ষুনি বেরো, তোরা বেরো। ডাকাত সর্দারের কথায় বাকি 3 জন ডাকাত ঝাঁপিয়ে পড়ল অন্ধকারের মধ্যে। আর তারপরেই পরপর 3 জনের চিৎকারও শোনা গেল। আর তার সঙ্গে তাদের হাতের জিনিসপত্র এখানে ওখানে ছিটকে পড়ার শব্দ শোনা গেল। ঘরের ভিতর থেকে ননীচরণের সঙ্গে তার বউ এবং তার ছোট মেয়ের হাসির শব্দও শোনা গেল। 3 জনই দরজার কাছে দাঁড়িয়ে ডাকাতের কীর্তিকলাপ দেখছে। এইবার কিন্তু ডাকাত সর্দার কালী কেমন যেন থতমত হয়ে গেল। ব্যাপারটা কি হলো? বাইরে কি তাহলে ননীচরণ কাউকে লুকিয়ে রেখেছিল? ওরা বেরোলেই ওদের উপর আক্রমণ করার জন্য? কথাটা ভেবে কালী ডাকাত ছুটে গেল দরজার কাছে। ননীচরণের ঘাত ধরে টেনে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো বাইরে। বাইরে চারপাশটা ঘুটঘুট করছে অন্ধকারে। এই অন্ধকারের মধ্যে যেন কোনো কিছুই ভালোভাবে বোঝা যায় না। তবে এখানে ওখানে ছড়িয়ে থাকা তার ডাকাতের দলের লোকেরা যে মাংস পিণ্ডের মতো হয়ে গেছে সেটা সে বুঝতে পারল। সোনা দানা, বাসনপত্র, টাকা পয়সা যতটা পারল একটা বস্তার মধ্যে ভরে নিল সে। তারপর তাড়াতাড়ি উঠে ননীচরণের গলাটা হাত দিয়ে চেপে ধরে তাকে নিয়ে এগোতে লাগলো উঠোন পেরিয়ে গ্রামের রাস্তার দিকে।
ননিচরণ মুখে কোনো কথা বলল না, একটাও চিৎকারও করল না। গ্রামের পথে গিয়ে ননিচরণকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কালী ডাকাত দৌড়তে লাগলো গ্রামের পথ ধরে। আর ঠিক তখনই সে বুঝতে পারল পিছন পিছন কে যেন একটা হেঁটে আসছে। তার কোমরের কাছে খুঁজে রাখা ছুরিটা এইবার সে বার করল। তারপর তীব্র চিৎকার করে বলল, কে আছিস? কে আছিস? সামনে আয়, সামনে আয় বলছি। তোর মাথাটা এক ঘায়ে যদি দর থেকে নামাতে না পারি, আমার নাম কালী ডাকাত নয়। বেরিয়ে আয় বলছি, কে আছিস? কথাটা বলে কালী কিছু করতে যাবে, ঠিক তখনই চাঁদের অল্প আধো অন্ধকারে সে দেখতে পেল দুটো কালো মস্ত বড় বড় রাক্ষসী পা। আর সেই পা দুটো একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। কালী ডাকাত শুনেছিল এই পায়ের কথা, অনেক বছর আগে শুনেছিল, কোনো এক সাধুর কাছে শুনেছিল। কোনো মানুষের মৃত্যুর সময় তার দুটো পা যদি শরীর থেকে বাদ চলে যায়, আর সেই মানুষ যদি সৎ হয়, তাহলে তার আত্মা ফিরে আসে তার পায়ের মাধ্যমে, এবং এই দুটো পা ভালো মানুষদের রক্ষা করে অসৎ মানুষদের হাত থেকে। কালী ডাকাত বুঝতে পারল আজ জীবনে প্রথমবার সে এই পায়ের সামনে পড়েছে। তার হাত থেকে ছুরিটা পড়ে গেল মুহূর্তের মধ্যে। মৃত্যুকে একটু একটু করে এগিয়ে আসতে দেখে ভয়ঙ্কর কালী ডাকাতও কেমন যেন থতমত হয়ে দাঁড়িয়ে রইল গোবিন্দপুর গ্রামের পথের মাঝখানে। রমাপদকে গ্রামের অনেকেই দেখেছিল। গোবিন্দপুর গ্রামে সে থাকত। একদিন গ্রামের বাইরের দিকে ঝোপের কাছে তার মৃতদেহটা পড়ে থাকতে দেখা গিয়েছিল। তার দুটো হাঁটুর খানিকটা নিচ থেকে কে যেন কেটে ফেলেছিল। রমাপদকে কে মেরেছিল, কেন মেরেছিল, সে কথা কেউ জানে না। তবে গ্রামের সবাই এরপর হারাধনের কাছে সব কথা শুনতে পেয়েছিল, এবং সবাই জানত রমাপদর পা ওদেরকে রক্ষা করবে। শুনছিলেন আজকের গল্প সুকান্ত দাশের লেখা হারাধনের কাটা পা। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।